তফসিল ঘোষণার জন্য প্রস্তুত কমিশন, ম্যাজিস্ট্রেসির দায়িত্ব পালনে ৩০০ বিচারক চাইলেন সিইসি। নারীর অংশগ্রহণে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার। ১০০ বছরেও আরেকজন বেগম রোকেয়া তৈরি না হওয়ায় হতাশা। মতপার্থক্য দিয়ে অভ্যুত্থানের স্বপ্ন ব্যর্থ করা যাবে না বললেন ফখরুল। ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে কঠোর থাকার ঘোষণা। এবং সংস্কারের ক্ষেত্রে আমলাতন্ত্রই প্রধান বাধা বলছে টিআইবি। গণমাধ্যমের সংকট মোকাবেলায় ১২ দফা সুপারিশ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি নাদিয়া নাহিদ। এবার বিস্তারিত। তফসিল ঘোষণার জন্য প্রস্তুত নির্বাচন কমিশন। ঘোষণা আসতে পারে বৃহস্পতিবারের মধ্যে। এর মধ্যেই চূড়ান্ত করা হয়েছে সিইসির ভাষণ। তফসিল ঘোষণা উপলক্ষে কাল দুপুরে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে নির্বাচন কমিশন। এদিকে ম্যাজিস্ট্রেসির দায়িত্ব পালনে প্রধান বিচারপতির কাছে ৩০০ বিচারক চেয়েছেন প্রধান নির্বাচন কমিশন এএমএম নাসির উদ্দিন। এক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও মিলেছে। এমআর আসাদের রিপোর্ট। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে সংশোধনী এনে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। সংশোধনীতে পোস্টাল ব্যালট বাতিলের সুনির্দিষ্ট কারণ উল্লেখ ও ব্যাখ্যা দেয়া হয়েছে। কোনো প্রতীকের বিপরীতে টিক বা ক্রস চিহ্ন না দেয়া, একাধিক প্রতীকে চিহ্ন দেয়া, আদালতের আদেশে কারো প্রার্থিতা ফিরে পাওয়া সহ ৬টি কারণ এতে উল্লেখ করা হয়েছে। এছাড়া জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগবার আবেদনের প্রেক্ষিতে তাদের নির্বাচনী প্রতীক হুক্কা পরিবর্তন করে চশমা করা হয়েছে। এদিকে তফসিল ঘোষণার রেওয়াজ অনুযায়ী প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছেন সিইসি। সাক্ষাতে প্রধান বিচারপতির কাছে ম্যাজিস্ট্রেসি দায়িত্ব পালনে ৩০০ বিচারক চান প্রধান নির্বাচন কমিশনার। ইলেকট্রাল কমিটির যে লোকজন দেওয়ার কথা আছে, ডেভেলপমেন্ট আছে, ওই ব্যাপারে বলতে ওনারা যথাযথ ব্যবস্থা নিচ্ছেন এবং নেবেন, কোনো অসুবিধা হবে না, এটা এশিওর করেছেন। আর কোনো মামলা নিয়ে কোনো আলাপ করেন না। তফসিল ঘোষণা করতে কমিশন প্রস্তুত বলেও উল্লেখ করেন সিইসি। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ গড়তে নারীর অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি বলে মত দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সকালে বেগম রোকেয়া দিবস উদযাপন ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নারীদের গুরুত্ব দিতে হবে। ১০০ বছরেও আরেকজন বেগম রোকেয়া তৈরি না হওয়ায় হতাশা জানান ডক্টর ইউনূস। আর জানাচ্ছেন সুরায় মুন্নি। ১৮৪০ সালের ৯ ডিসেম্বর জন্মগ্রহণ করেন নারী জাগরণের আলোকবর্তিকা বেগম রোকেয়া। দিবস ঘিরে প্রতি বছরের মতো এবারও নারী শিক্ষা, নারী অধিকার, মানবাধিকার এবং নারী জাগরণে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৪ বিশিষ্ট নারীকে সম্মানিত করা হয় রোকেয়া পদকে। ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এই পদক তুলে দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বক্তব্যে ডক্টর ইউনূস বলেন, ১০০ বছর পার হলেও বেগম রোকেয়ার মতো মহিয়সী নারী তৈরি হয়নি, যা দুর্ভাগ্যজনক। ১০০ বছর পরেও আরেকজন রোকেয়া সৃষ্টি করতে পারি নাই, এটা আমাদের দুর্ভাগ্য। তিনি যেসব দিক নির্দেশনা দিয়ে গেছেন, যেসব স্বপ্ন দেখিয়ে গেছেন, সেই স্বপ্নকে আমরা আমলে আনতে পারি নাই। কথা বলেছি, অগ্রসর হতে পারি না। নারীদের সামনে রেখেই নতুন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ২০২৪-এর গণ অভ্যুত্থানে নিজেদের নেতৃত্ব গুণ দেখিয়েছেন মেয়েরা। গণ অভ্যুত্থান পরবর্তী নারী সমাজ সেটা ভিন্ন নারী সমাজ। আমরা সারা জাতি তাদের উদাহরণ থেকে, তাদের পথ চলা থেকে শিক্ষা পাই। যে আদর্শে বেগম রোকেয়া আমাদেরকে নিয়ে যেতে চাচ্ছিলেন, অতি চমৎকারভাবে তুলে ধরেছিলেন তার বক্তব্যে, তার লেখায়। আজকে যে ৪ জন পুরস্কার পেলেন, যারা রোকেয়ার সেই পথে আমাদের জাতিকে তুলে দিল। আজকের নারী সমাজ সবাইকে উজ্জীবিত করতে সক্ষম, এজন্য নারীদের উচ্চ স্তরে ধরে রাখা জরুরি বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এদের মাধ্যমেই এই নতুন বাংলাদেশের যাত্রা শুরু। তারা শুধু নারীদের নয়, সবাইকে উজ্জীবিত করে। সেই জন্য তাদেরকে উঁচু করে ধরে রাখা আমাদের জন্য এত দরকার। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। রোকেয়া দিবসের আরও খবর থাকছে সংবাদের পরের অংশে।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তার বিদেশ যাত্রা আপাতত স্থগিত রাখা হয়েছে। বিভিন্ন সূত্র থেকে জানা যায়, বিএনপি চেয়ারপারসন ঢাকায় চিকিৎসা নেবেন। দলটির মিডিয়া সেলের পক্ষ থেকে পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। মতপার্থক্যের কারণে জুলাই অভ্যুত্থানের যেন কোনো কিছু বৃথা না যায়, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন করা সরকারের ম্যান্ডেট নয় শ্রম উপদেষ্টার এমন বক্তব্যের কড়া সমালোচনা করেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আর ক্ষমতায় গেলে বিএনপি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে বলে জানান সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আলাদা অনুষ্ঠানে তারা সব কথা বলেন। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। জাতীয় প্রেস ক্লাবে অধ্যাপক মাহবুব উল্লাহ ও তার স্ত্রী সালমা আলো প্রণীত গ্রন্থসমূহের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, রাজনৈতিক দলের মতো পার্থক্য থাকবে, কিন্তু সেটি যেন গণঅভ্যুত্থানকে ব্যর্থ না করে সেদিকে খেয়াল রাখতে হবে। ২৪-এর বিজয়কে সুসংহত রাখার আহ্বান জানান বিএনপি মহাসচিব। ২৪-এর জুলাই আন্দোলনের মধ্য দিয়ে আমরা যে বিজয় অর্জন করেছি, আসুন সাইফুল্লাহ বলেছেন, আমরা সবাই মিলে সেই বিজয়টাকে সুসংহত করি। আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে, কিন্তু সেই মত পার্থক্য যেন আমাদের যে আশা, আমাদের যে স্বপ্ন, এই যে ছেলেগুলো প্রাণ দিয়েছে তাদের যে আত্মাহুতি যেন বৃথা না যায়, আমরা আমাদের স্বপ্নকে যেন বাস্তবায়িত করতে পারি। এদিকে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপি আয়োজিত বাংলাদেশ গড়ার পরিকল্পনা শীর্ষক মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, জনগণ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে। আপনি গর্ব করে অহংকার করে বলছেন যে আমাদের তো ম্যান্ডেট পাইনি, কতদিন থাকতে হবে না থাকতে হবে এটা নির্বাচন কমিশনের দরকার। আপনার বিবেক কি বলে যে কতদিন থাকতে হবে? আপনি কোন ম্যান্ডেটের উপরে আজকে আপনি উপদেষ্টা হয়েছেন? কোন ম্যান্ডেটের উপরে আজকে আপনি সরকার গঠন করেছেন? নির্বাচন বিরোধী যে কোনো ষড়যন্ত্র জনগণ প্রতিহত করবে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আমরা এক দফার আন্দোলন করছি গত কয়েক বছর ধরে। স্বৈরাচার বা ফ্যাসিবাদী যে সরকার, তার পতন এবং একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা। বিএনপিকে নিয়ে মনগড়া এবং ভিত্তিহীন অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন নজরুল ইসলাম খান। এক দফার একটা অংশ আমরা অর্জন করেছি, ফ্যাসিবাদের পতন হয়েছে, বাকি অংশটুকু পূরণ করার জন্যই নাই অন্তর্বর্তীকালীন সরকার। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নগ্নভাবে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করত বলে অভিযোগ করলেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। আবু সাইদ হত্যা মামলার ২২তম সাক্ষী হিসেবে জবানবন্দি দিতে এসে সাংবাদিকদের একথা বলেন তিনি। এদিকে আয়নাঘরে গুম নির্যাতনের ঘটনায় শেখ হাসিনা ও সাবেক বর্তমান সেনা কর্মকর্তা সহ ১৩ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন আদেশের জন্য ১৪ ডিসেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। মেজবা রহমানের রিপোর্ট। গত বছরের ১৬ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ গুলিবিদ্ধ হয়ে নিহত হন। তাকে হত্যার ভিডিও সারা দেশে তোলপাড় সৃষ্টি করে। হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র জনতার রোষানলে গত ৫ আগস্ট দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। আবু সাইদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধ মামলায় মঙ্গলবার ২২তম সাক্ষী হিসাবে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। তুলে ধরেন আন্দোলনের প্রেক্ষাপট। রংপুরে আবু সাইদকে ক্যাম্পাস কম্পাউন্ডে গুলি করে হত্যা করা হয় এবং চট্টগ্রামে আমাদের ওয়াসিমকে, ছাত্রদলের ওয়াসিমকে কিভাবে নৃশংসভাবে হত্যা করা হয় ছাত্রলীগ গুলি করে। আবু সাইদ থেকে ওয়াসিম এবং সেদিনে সারা বাংলাদেশে ৬ জন শিক্ষার্থীকে গুলি করে হত্যা করা হয়। তিনি বলেন, শেখ হাসিনা নগ্নভাবে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতেন। আমি সেদিন গণমাধ্যমের সামনে দাঁড়িয়ে বলেছিলাম, না, শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে এবং আমরা আলোচনা ছাড়া কোনো কর্মসূচি নতুন করে দিতে পারবো না। আমাদের পূর্ব ঘোষিত শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে। রাষ্ট্রীয় নগ্ন কাদায় মিডিয়াকে নিয়ন্ত্রণ করার যেই নাটক মঞ্চস্থ হয়েছে,
সেটির আমরা শিকার হই। এদিকে শেখ হাসিনার শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেলে গুম করে নির্যাতনের ঘটনায় আটক ৩ সেনা কর্মকর্তার অব্যাহতি চেয়ে শুনানি শেষ করেছেন আসামি পক্ষের আইনজীবী। এই মামলার পরবর্তী ধার্য তারিখ নির্ধারণ করা হয়েছে আদেশের জন্য 14 ডিসেম্বর 2025। আমার প্রত্যাশা অনুযায়ী 4টে অফেন্সের 3টি অফেন্স থেকে নির্দোষভাবে ডিসচার্জ পাবো, এই আমার প্রত্যাশা। এই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক বর্তমান সেনা কর্মকর্তা সহ 13 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য 14 ডিসেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। মিসবাহ রহমান, মোহনা সংবাদ, ঢাকা। সংস্কারের ক্ষেত্রে আমলাতন্ত্রকেই প্রধান বাধা বলছেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। দুপুরে সংস্থাটির কার্যালয়ে দুর্নীতি বিরোধী সাংবাদিকতা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। আর জ্যেষ্ঠ সাংবাদিকরা মনে করেন গণমাধ্যমে বিদ্যমান সংকটের জন্য সাংবাদিকরাই দায়ী। এ সংকট মোকাবেলায় গণমাধ্যম সংস্কার কমিশন বাস্তবায়ন সহ 12টি সুপারিশ করে টিআইবি। বিস্তারিত মনির ইসলামের প্রতিবেদন। নানান চোখ রাঙানি উপেক্ষা করেও সর্বক্ষেত্রে দেশের অসঙ্গতি তুলে ধরেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। এছাড়া সাহসী সাংবাদিকতায় অবদানস্বরূপ গণমাধ্যম কর্মীদের স্বীকৃতি দিয়ে আসছে সংস্থাটি। অনুষ্ঠানের শুরুতেই কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার পতন এবং পরবর্তী সময়ে দেশের গণমাধ্যম পরিস্থিতি নিয়ে গবেষণা প্রতিবেদন তুলে ধরে টিআইবি। এতে উঠে আসে বিগত সময়ে সাংবাদিক নিপীড়ন সহ মুক্ত সাংবাদিকতা বিলোপের নানান চিত্র। গণমাধ্যম সংস্কার কমিশনের সকল সুপারিশ অনতিবিলম্বে সরকারকে বাস্তবায়ন করতে হবে। তবে নিজেদের কারণেই গণমাধ্যমের এমন দশা বলে মনে করেন সাংবাদিকরা। বলেন, কর্তৃত্ববাদের সঙ্গে গণমাধ্যমের উল্টোমুখী অবস্থান আগেও ছিল, এখনো চলমান। দোষারোপ করি আসলে সরকারকে বিভিন্ন স্টেক হোল্ডারদের। আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা মনে হয় যে সবচেয়ে বড় দোষটা আমাদেরই। কর্তৃপক্ষের সঙ্গে আমাদের যে ফাটাফাটির ঐতিহাসিক সম্পর্ক সেটা অব্যাহত আছে এবং থাকবে। কি গাইডলাইন ফলো করে কাকে টেলিভিশন দেওয়া হলো, কাকে নিউজ পেপার দেওয়া হলো, কাকে অনলাইনের লাইসেন্স দেওয়া হলো, এগুলো স্ক্রুটিনি করার অধিকার কি জনসাধারণের নাই? আর সিনিয়র সাংবাদিক শাহনাজ মুন্নি বলেন, বহুপক্ষীয় স্বার্থের দ্বন্দ্বেই খর্ব হচ্ছে গণমাধ্যমের অধিকার। বড় সংশ্লিষ্ট জায়গা থাকে সেটা হলো সরকার। যিনি চান যে গণমাধ্যম থাকুক, মুখে যিনি বলেন যে হ্যাঁ আমরা গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করি, কিন্তু কাজের ক্ষেত্রে তাদের চাওয়া হচ্ছে আমাদের সমালোচনা করা যাবে না, এবং যদি করা হয়ও সেটার নানা রকম বাধার মধ্য দিয়ে আমাদের কাজগুলো করতে হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামীম রেজা মনে করেন, আইনি সুরক্ষা না পেলে মত প্রকাশের ক্ষেত্র সংকুচিত হবে। বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। যে মামলাগুলো এখনো আছে, 1 বছরে সব হবে না, আমি একমত, কিন্তু আমরা পরিবর্তনটা সূচনা করছি কিনা সেটা তো দেখতে চাইতে পারি। আমরা 90-এর পরেও তো তাই দেখতে চেয়েছিলাম, প্রতিটা নির্বাচনের পরে আমরা তাই দেখতে চেয়েছিলাম। আর দেশের সংস্কার প্রক্রিয়া আমলাদের ওপরেই নির্ভরশীল বলে মনে করেন টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। আমরা যত সংস্কারের কথা বলি না কেন, বাংলাদেশের সংস্কার তখনই যতটুকুই হবে যতটুকু বাংলাদেশের আমলাতন্ত্র চায়। সংস্কারের নামে যে সম্ভাবনা তৈরি হয়েছে সেটি যদি কিছু বাস্তবায়িত হতে হয়, সেটা হবে তখনই যখন আমাদের রাজনৈতিক সংস্কৃতি আর আমলাতান্ত্রিক সংস্কৃতিতে কিছুটা হলে পরিবর্তন হয়, যার সম্ভাবনা কতটুকু সেটা এনিবডিজ কোয়েশ্চেন। এবার 4 সাংবাদিককে দেয়া হয় টিআইবি দুর্নীতি বিরোধী সাংবাদিকতা পুরস্কার। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। সারা দেশে পালিত হচ্ছে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া হোসেনের 145তম জন্মবার্ষিকী ও 93তম মৃত্যুবার্ষিকী। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রংপুরের নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্মদিন ও মৃত্যুবার্ষিকীতে নানা আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। মিঠাপুকুরের পায়রাবন্দে রোকেয়ার স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপী নানা কর্মসূচি। কেরানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে 5 জন অদম্য নারীকে পুরস্কৃত করা হয়। নানা আয়োজনের মধ্য দিয়ে নাটোরের গুরুদাসপুরে বেগম রোকেয়া দিবসে উপজেলার 5 অদম্য নারীকে সম্মাননা দেওয়া হয়। ঝালুকাঠিতে বেগম রোকেয়া দিবস উপলক্ষে শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নওগাঁয় নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্মদিন ও মৃত্যুদিন উপলক্ষে রোকেয়া দিবস পালিত হয়েছে।
গাইবান্ধায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা ও অদম্য নারীর সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। সমান মর্যাদা এবং অধিকার সাতক্ষীরায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা হয়েছে। জয়পুরহাটের পাঁচবিবিতে বেগম রোকেয়া দিবস উপলক্ষে 5 জন অদম্য নারীকে বেগম রোকেয়া সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে টাঙ্গাইলে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। আফরিন পপি, মোহনা সংবাদ। বাংলাদেশ সশস্ত্র বাহিনী দেশ ও জাতির সেবায় সব সময় নিজেদেরকে সমর্পণ করে বলে মন্তব্য করেছেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। সকালে সাভারে আশুলিয়ার বাইপাইল এলাকায় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি অধিদপ্তরের বার্ষিক কেন্দ্রীয় ক্যাম্পিংয়ের সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি। সশস্ত্র বাহিনী দেশ ও জাতির ক্রান্তি লগ্নেও পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে বলে জানান নৌবাহিনী প্রধান। দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিতে বাংলাদেশ নৌবাহিনীর 99 সদস্যের একটি কন্টিনজেন্ট আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে। কন্টিনজেন্টটি বাংলাদেশ ফোর্স মেরিন ইউনিটের প্রতিস্থাপক হিসেবে দক্ষিণ সুদানে দায়িত্ব পালন করবে। এছাড়াও আগামী 19 ডিসেম্বর দ্বিতীয় গ্রুপে আরও 39 জন নৌ সদস্য শান্তিরক্ষী মিশনে যোগদান করবেন। জাতিসংঘের নির্দেশনা অনুযায়ী বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় নৌবাহিনীর ফোর্স মেরিন ইউনিট দক্ষিণ সুদানে নিয়োজিত রয়েছে। সংস্কারের অভাবে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটির শোচনীয় অবস্থা। ভবনের বিভিন্ন স্থানে ফাটল সহ খসে পড়ছে পলেস্তেরা এবং সুরকি। ফলে ঝুঁকিপূর্ণ এমন ভবনে নিরাপত্তাহীনতায় ভুগছে হাসপাতালের সংশ্লিষ্টরা সহ সেবা নিতে আসা রোগী ও স্বজনরা। দ্রুত সংস্কারের আশ্বাস কর্তৃপক্ষের। মোহাম্মদ সুজনের প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি 1982 সালে 31 শয্যা বিশিষ্ট হাসপাতাল হিসেবে সেবা শুরু করে। পরে 2008 সালে 50 শয্যায় উন্নীত করা হয়, কিন্তু দীর্ঘদিন সংস্কার না করায় বর্তমানে ভবনটির নাজুক অবস্থা। ভবন ধসে পড়ার আশঙ্কায় নিরাপত্তাহীনতা বোধ করছেন রোগী স্বজন সহ সংশ্লিষ্টরা। দেয়াল, সিলিং ও করিডোরের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাটল। সম্প্রতি ভূমিকম্পে আতঙ্ক বেড়েছে কয়েক গুণ। হাসপাতালের যে অবস্থা, ওই যে ওইন্দা ফাইটটা পড়তেছে, অন্ত রোগীর মাথা যদি পড়ে তো আবার আর কেসক নিবে, আনলাম ভালো করতে হয়ে যাবে আরো খারাপ। কর্তৃপক্ষের এটা পরিদর্শন করে অতি তাড়াতাড়ি দ্রুত কার্যক্রম চালু করা, যাতে কোনো রোগীদের কোনো ক্ষয়ক্ষতি না হয়। 5.7 মাত্রা ভূমিকম্প হয়েছে, ঠিক আছে। এর বেশি যদি হয় তাহলে তো হসপিটালের অবস্থা খারাপ হবে। সংস্কার না হয় পুরো ভবনটি বর্তমানে ঝুঁকিপূর্ণ বলে জানান হাসপাতালে কর্মরতরা। আমরা খুবই আতঙ্কে আছি, আমরা ভয়ে আছি, এটা একদম অকেজো। তাড়াতাড়ি ওষুধ দিয়ে নাম লিখে সমস্যা শুনে আগে বিদায় করি, যে এখানে বেশিক্ষণ দেরি করি না, আমরা মরি আপনারা করেন না। উদ্যোতন কর্তৃপক্ষ দেখেও গেছে, অবশ্যই মেরামত করবো করে আশা দিচ্ছে আমাদের। তার নাকি বিস্তৃত আলোচনা হয়েছে। ঝুঁকিপূর্ণ ভবনের কথা স্বীকার করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশ্বাস দিলেন দ্রুত সংস্কার শুরু করার। আমাদের কিন্তু বিভিন্ন ভবনে ফাটল আছে, এই ভূমিকম্পের কারণে ফাটল না, এটা আগের থেকেই ফাটল আছে, আস্তরণ ধসে পড়েছে, প্লাস কিছুদিন আগে ফ্যামিলি প্ল্যানিং এর একটা অংশ ছাদ থেকে আস্তরণ ধসে পড়েছে। এই বিষয়ে আসলে যদি আশু পদক্ষেপ না হয়, বড় ধরনের ভূমিকম্প হলে আমরা নিজেরা যেমন ক্ষতির সম্মুখীন হব, আমার রোগীরাও ক্ষতির সম্মুখীন হবে। টঙ্গীবাড়ি উপজেলার প্রায় 2.5 লাখ মানুষের চিকিৎসায় একমাত্র ভরসা 50 শয্যা বিশিষ্ট এই হাসপাতালটি। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তান আফগানিস্তান সীমান্তবর্তী উত্তর পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়ায় জঙ্গি হামলায় 6 সেনা এবং 3 পুলিশ সদস্য নিহত হয়েছেন। সীমান্তবর্তী ওই অঞ্চলে দীর্ঘদিন ধরে জঙ্গি তৎপরতা ও হামলা বেড়েই চলেছে। সেনা ও পুলিশকে লক্ষ্য করে আকস্মিকভাবে গুলি ছোড়ে হামলাকারীরা। এ হামলায় নিরাপত্তা চৌকিটির ব্যাপক ক্ষতি হয়। সাম্প্রতিক মাসগুলোতে ভারী অস্ত্রের ব্যবহার এবং বেসামরিক হতাহতের ঘটনায় দুই দেশের সম্পর্ক গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
তফসিল ঘোষণার জন্য প্রস্তুত কমিশন, ম্যাজিস্ট্রেসি দায়িত্ব পালনে 300 বিচারক চাইলেন সিইসি। নারীর অংশগ্রহণে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার, 100 বছরেও আরেকজন বেগম রোকেয়া তৈরি না হওয়ায় হতাশা। মতপার্থক্য দিয়ে অভ্যুত্থান স্বপ্ন ব্যর্থ করা যাবে না বললেন ফখরুল, ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে কঠোর ঘোষণা রিজভির। এবং সংস্কারের ক্ষেত্রে আমলাতন্ত্রের প্রধান বাধা বলছে টিআইবি, গণমাধ্যমের সংকট মোকাবেলায় 12 দফা সুপারিশ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।